আচ্ছা, এটা পড়াইলে আর হচ্ছে আপনাদের বাকিগুলো দেখতে অত টাইম লাগবে না। আচ্ছা, এটা আমি একটা দেখাই দিই অ্যাটলিস্ট। তো আমাদের শোনা যাচ্ছে না? আমাদের টেমপ্লেট বা টেক্সট আপনি যেটাই বলেন না কেন, এটা হচ্ছে এটা সানবিম। আর আমাদের প্যাটার্ন হচ্ছে EAM। শোনা যায়? জি না। জি ম্যাম, শোনা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, আই কোস্ট ওয়ান, ওয়ানই ধরি আমরা যেহেতু ওয়ান ধরে শিখছি। তো আই যেহেতু ওয়ান, তার মানে আমি আসলে কার জন্য দেখবো? এই যে এইটা দেখবো, 1 2 3 আমাদের প্যাটার্নের লেন্থের সমান, এতটুকু চেক করবো ফার্স্টে। ঠিক আছে, তার মানে আমরা এই যে এটার জন্য চেক করবো, সানের জন্য চেক করব। ঠিক আছে, আমি এটা একটু বলি। আই যদি 2 হয়, তখন আমি আসলে কার জন্য চেক করবো বলেন তো? 2 ইন্ডেক্স থেকে নিব। এটা হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্স, তো 2 থেকে 3টা নিব, এই যে এতটুকু। তার মানে UNP, এটার জন্য তখন ক্যালকুলেট করব। আমি কি বুঝাতে পারছি? আই কোর্স যখন থ্রি তখন আমি কার জন্য করবো বলেন তো? 3 নাম্বার ইন্ডেক্স। তাহলে 1 2 3, 3 নাম্বার ইন্ডেক্স, তার মানে এই ইন্ডেক্সটা। এখান থেকে 3টা নিব। ওকে, এখান থেকে 3টা নিব, তার মানে কি NBE। আমি কি বুঝাতে পারছি কিভাবে যাব? যে ইন্ডেক্সে জি যাবেন না। সেই ইন্ডেক্স থেকে আপনি প্যাটার্নের লেন্থের সমান পরিমাণে নেবেন। ওই ইন্ডেক্স থেকে প্যাটার্নের লেন্থের সমান পরিমাণে নেবেন। এভাবে প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য বের করবেন। ওকে, আমি একটা ইন্ডেক্সের জন্য দেখাই। তাহলে আই ইকুয়ালস টু যখন ওয়ান, তখন ওয়ান থেকে আমি 3টা নিব SUN। সো ফার্স্টে ফার্স্টে কিন্তু আমাকে পি এর হ্যাশ ভ্যালু বের করতে হবে, হ্যাশ ফাংশন দিয়ে পাস করে। না হলে আমি ম্যাচ কিভাবে করব, তাই না? তাহলে পি এর জন্য আগে ফার্স্টে আমরা বের করি, চলেন। তাহলে পি এর জন্য যদি আমি হ্যাশ ফাংশন করি, তাহলে দেখেন আপনার স্ট্রিং এর M-1, এম কি? লেন্থ অফ দ্য স্ট্রিং। আমরা যে স্ট্রিং এ কাজ করছি ওই স্ট্রিং এর লেন্থ কিন্তু 3, প্যাটার্নের সমান, 3টা 3টা করে, রাইট? সো আপনার এম কিন্তু কত? লেন্থ অফ দ্য স্ট্রিং এটা কিন্তু 3। এম ইকোয়ালস টু কত? 3। তাহলে আপনি যদি ফার্স্টে প্যাটার্নের জন্য বের করেন হ্যাশ ফাংশন, হ্যাশ ভ্যালু, তাহলে হ্যাশ ভ্যালু অফ পি, এটা আমরা ফার্স্টে ক্যালকুলেট করবো। ঠিক আছে, হ্যাশ ভ্যালু অফ পি হবে কি হবে? এই যে এস অফ M-1, এম কত? 3। তাহলে ব্যাপারটা কিন্তু এরকম, S of 3 - 1 মানে 2। ঠিক আছে, S of 2 ইন্টু, এখানে আসলে 0 1 2 হিসেবেই ধরছে, হ্যাঁ। যদি আমি এখানে 1 2 3 ধরছি, আসলে 1 2 3 না ধরে আমাদের 0 1 2 ধরা উচিত, কারণ আমাদের ফর্মুলাতেও 0 1 2 হিসেবে ধরছে, হ্যাঁ। তো এইভাবেই ধরা উচিত। তো এটা অ্যাকচুয়ালি 0, এটা অ্যাকচুয়ালি 1, এটা হচ্ছে 2। 0 থেকে ধরছে ইন্ডেক্স, কারণ এই যে এখানে 2 বলছে। ওকে, ইন্টু ডি, ডি হচ্ছে কি 7, আমাদের বেস 7। তারপরে M-1, M-1 কত? M-1 হচ্ছে 3 - 1, তার মানে কি 2, প্লাস S of M-2, এম হচ্ছে 3, 3 - 2 কত? 1, ইন্টু ডি হচ্ছে 7। তারপরে M-2, M-2 হচ্ছে 3 - 2 কত হবে? 1, প্লাস এখানে ডট ডট দিয়েছে কারণ আপনার লেন্থটা কত আপনি জানেন না, আমার লেন্থ কিন্তু 3। তাহলে এটা যদি M-2 হয়, তারপরেরটা কি হবে? M-3। এটা আপনাকে বুঝে নিতে হবে। তাহলে এটা যদি M-2 হয়, এটা কি হবে? M-3। তাহলে আমার এম হচ্ছে 3, তাহলে 3 - 3 কত হবে? 0। বা আপনি এভাবে বুঝতে পারেন, S of 2, S of 1, পরেরটা কি হবে? S of 0 হবে, নর্মাল। তারপরে বেস সেম থাকবে 7। তারপরে বেস কত হচ্ছিল? 2 1, তাহলে এটা কত হবে? 0। বুঝতে পারছি? এভাবেও আপনি দেখতে পারেন। ওকে, আচ্ছা। তাহলে এটা কিন্তু আপনার ফর্মুলা, এটা কিন্তু আপনার হ্যাশ ফাংশন। ঠিক আছে, হ্যাশ অফ এস। সো এই ফর্মুলাতে আপনি বসাবেন সবগুলা। যেহেতু আপনাকে এখানে রোলিং ইউজ করতে বলে নাই, রোলিং হ্যাশ ফাংশন ইউজ করতে বলে নাই। রোলিং ইউজ করলে আপনাকে ওই যে ওই রোলিংটা কনসিডার করে তারপরে ক্যালকুলেট করতে হবে প্রত্যেকটার জন্য। ঠিক আছে, এটা মনে হয় আরেকটাতে আছে, আমি এখানেই দেখাই দিই এনিওয়ে। সো আমি যদি ফার্স্টে হ্যাশ ভ্যালু অফ পি বের করি, তাহলে এই যে S of 2, S of 2 কি বলেন? হ্যালো ম্যাম। হ্যালো হ্যাঁ বলেন। ম্যাম, আমি লাইব্রেরিতে ছিলাম, তো এখন লাইব্রেরি অফ করে দিবে, প্রেজেন্টটা দিয়ে দিবেন কাইন্ডলি। আপনি আইডিটা দিয়ে চলে যান। কোন সেকশন?
সেকশন সহ দিয়ে জি যান। সেকশন। আচ্ছা, সেকশন সহ আরেকটা দিয়ে যান, ঠিক আছে। আচ্ছা, ওকে। ধরেন আপনি হচ্ছে, এখানে যেহেতু আপনাকে বলে নাই ইন্ডেক্সটা আপনি কিভাবে ধরবেন, তাহলে ইন্ডেক্সটা অ্যাকচুয়ালি আমরা যেভাবে শিখেছি সেভাবে ধরি, ঠিক আছে। আমরা কিভাবে শিখেছি, আমরা কিন্তু এইভাবে শিখেছি, এটা 0, এটা 1, এটা 2, এভাবে শিখেছি। এই দিক থেকে শিখেছি, এই দিক থেকে শিখেছি না, 0 1 2। হুম, আমাদের ফর্মুলা দেখে নিন, ঠিক আছে, দেখে নিন। আচ্ছা, তাহলে ফার্স্টে কি হচ্ছে, ফার্স্ট হচ্ছে S/2, S/2 কোনটা, ই। তাহলে ই এর কত, ই এর হ্যাশ কোড কত, 7। তাহলে কি হবে, 7, 7 ইন্টু বেস হচ্ছে 7 স্কোয়ার, এটা তো চেঞ্জ হবে না, 7 স্কোয়ার প্লাস, তারপর হচ্ছে এ এ এ এর কোড কত, 1। তাহলে 1 ইন্টু, এই যে S/1 হচ্ছে 1, 1 ইন্টু 7 টু দি পাওয়ার 1, 7 টু দি পাওয়ার 1 মানে 7, প্লাস এম, এম এর কোড কত, এম এর কোড হচ্ছে 4। তাহলে 4 ইন্টু 7 টু দি পাওয়ার 0 মানে কি, 1। তার মানে এটা অ্যাকচুয়ালি দিলেও হয়, না দিলেও হয়, ইকুয়ালস টু, বলেন আমাকে ক্যালকুলেট করে বলেন, 7 ইন্টু 7 স্কোয়ার কত হবে, +7 + 4 কত হবে বলেন, এটা একটু বলেন ক্যালকুলেট করে। এটা না, এটা আসে না 354, দেখেন তো আমি ভুল কিনা। এই বুঝছি। জি ম্যাম। ঠিক আছে, আমার ক্যালকুলেশন ঠিক আছে। জি ম্যাম। ওকে, তাহলে আমরা i = 0 জন্য ফার্স্টে করি। i = 0 কি আছে, সান, সানের জন্য করব। তাহলে সানের হ্যাশ ভ্যালু বের করব, সান এস, এস কত, 9। তাহলে 9 ইন্টু, এই যে এই ফর্মুলা, 9 ইন্টু 7 স্কোয়ার প্লাস S/1 কি, ইউ, ইউ ইউ কত, 5। তাহলে 5 ইন্টু 7, 7 টু দি পাওয়ার 1 7, এটা লেখার কিছু নাই, এন, এন কত, 3। তাহলে 3 ইন্টু 7 টু দি পাওয়ার 0, আর 7 টু দি পাওয়ার 0 মানে 1, এটাও লেখার কিছু নাই। তাহলে এটা কত আসে দেখেন তো, 47479, এটা আসে দেখেন তো, ভুল হইতে পারে। এটা আসে, তাহলে এটা হচ্ছে i = 0 জন্য হ্যাশ ভ্যালু, এবং এটা ম্যাচ জি ম্যাম। করতে, হ্যাঁ ওকে ঠিক আছে, এটা ম্যাচ করতেছে না, ঠিক আছে, ঠিক আছে, এটা ম্যাচ করতেছে না। সো আমরা এখন কি ক্যারেক্টার ম্যাচ করব, এই সানের সাথে কি এই যে ই, এ, এম, এটা কি ম্যাচ করব, না করব না, আমার করার দরকার নেই। ওকে, তা আরেকটা দেখাই, i = 1, i = 1 এর জন্য দেখাই। তাহলে i = 1, i = 1 এ কিসের জন্য আসবে, 1 হচ্ছে ইউএনবি, ইউএনবি এটার জন্য আসবে। কিন্তু যদিও এখানে বলে নাই যে আপনাকে ইউজ করতে বলে নাই, কি বলেন তো, রবিন কার্ভ, ওই, হ্যাঁ, আপনাকে যদিও হচ্ছে রোলিং হ্যাশ ফাংশন এটা ইউজ করতে বলে নাই। সো আপনি চাইলে প্রত্যেকটার জন্যই এই যে এই ফর্মুলাটা ইউজ করে ক্যালকুলেট করতে পারেন, কোনো সমস্যা নাই, প্রত্যেকটার জন্য আলাদা করে ক্যালকুলেট করতে পারেন। আপনি চাইলে রোলিং হ্যাশটা ইউজও করতে পারেন, আপনার ইচ্ছা, কিন্তু আপনাকে যদি কোশ্চেনে বলে দেয় রোলিং হ্যাশ ফাংশন ইউজ করতে হবে, তাহলে কিন্তু করতে হবে। ঠিক আছে, যেমন এটার জন্য যদি আমি রোলিং হ্যাশ ফাংশন ইউজ করি, তাহলে আমাদের ফর্মুলা কি ছিল বলেন, কি ফর্মুলা ছিল, এই যে প্রথম আগের যে ভ্যালুটা, এই ভ্যালু থেকে প্রথমটা মাইনাস হবে, প্রথম পার্টটা এই যে এইটা মাইনাস হবে, 9 ইন্টু 7 স্কোয়ার, তারপরে এটার সাথে বেসটা গুণ হবে, এরকম ছিল। যদি এটা দেখতে হবে যে এটা ম্যাচ করে কিনা, 7 7 7 মানে কারেক্ট আসে কিনা এটা দেখতে হবে, হ্যাঁ, কারণ ওইভাবে হিসাব করে রোলিং হ্যাশটা বের করতে হয়। এনিওয়ে আমি তো এখন করছি না, যাই হোক, প্লাস, প্লাস হচ্ছে পরেরটা নিতে হবে, পরে কি আছে, বি, বি এর জন্য নিতে হবে, বি কত, 2, +2।
এটা করে দেখতে হবে যে সেম আসে কিনা। কত আসে বলেন তো এটা করলে? তাহলে ঠিক আছে, না ঠিক থাকলে আপনি আপনি এভাবে বের করতে পারবেন, এভাবে প্রত্যেকটার জন্য বের করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু রোলিং হ্যাশ বললে আপনাকে এই যে রোলিং হ্যাশটা বের করে নিতে হবে, যে প্রথমটা মাইনাস করে 7 দিয়ে গুণ দিলেই কি হবে, নাকি অন্য কিছু করতে হবে, এই হিসাবটা আপনাকে করে নিতে হবে। ঠিক আছে, এবং এটাই তখন আপনার অ্যান্সার, যে আপনি রোলিং হ্যাশটা অ্যাপ্লাই করতে পারছেন কিনা। সো চলেন আমরা একটু দেখি এটা কত আসে। ফোর টু সেভেন্টি সিক্সটি এইট 268। আচ্ছা, আপনাকেই ভরসা করলাম, আমি আর ক্যালকুলেট করলাম না। আচ্ছা, এটা একটু আলাদা করে করে দেখেন তো। এই যে এটা করে আলাদা করে করে দেখেন তো, ইউ কত, ইউ হচ্ছে 5, 5 × 7 স্কোয়ার প্লাস এন, এন কত 3, 3 × 7 প্লাস বি, বি কত 2। এটা একটু করে দেখেন তো কত আসে। হুম, 268। 268, তার মানে আমাদের রোলিং হ্যাশটা ঠিক আছে। ঠিক আছে, আমাদের এই যে রোলিং হ্যাশটা ঠিক আছে। সো রোলিং হ্যাশ কি, আগের যে হ্যাশ ভ্যালু এইচ, এটা থেকে মাইনাস করব কোনটা, এই যে প্রথমটা, আই অফ, সরি আই অফ ছিল না, ফর্মুলাটা কি ছিল, I-1 ছিল, কিন্তু এটাকে কি বলতো, কে কে বলতো না কি বলতো, টি বলতো। সো আপনার হবে এরকম, রোলিং হ্যাশের ফর্মুলাটা হবে এইচ মাইনাস, এইচ মাইনাস টি অফ I-1, আগেরটা, আগেরটা কিন্তু এখন I-1 হয়ে গেছে, এটার এক্সপ্লেনেশন ক্লাসে পড়েছিলাম, দেখে নিন। এটার সাথে মাল্টিপ্লাই করতে হবে 7, প্লাস করতে হবে হচ্ছে টি অফ I+2। দেখা যাচ্ছে, এখানে লিখে দিব। হ্যাঁ, এই যে এটা এইচ মাইনাস টি অফ I-1, এটা ফার্স্টে মাইনাস করতে হবে, তারপরে এটার সাথে মাল্টিপ্লাই করতে হবে 7, প্লাস টি অফ I+2, এটা যোগ করতে হবে। এটা হচ্ছে আপনার রোলিং হ্যাশ ফাংশন এই ইসের জন্য, রোলিং হ্যাশ ফাংশন এটার জন্য, এই বেস ভ্যালু এন্ড অল এর জন্য। ও, বাই দ্য ওয়ে, আমরা কিন্তু একটা জিনিস ভুলে গেছি, মড করি নাই। ও শেট, আমি তো কিউ ভুলেই গেছি। হ্যাঁ, আমরা মড করছি, মড করি নাই তো, মড পার্টটা বাদ, স্কিপ হয়ে গেছে ভুলে। খেয়াল করছেন, এই যে 354 যে বের করলাম, এখন এটার সাথে মড করতে হবে কিউ দিয়ে, কেউ তো আমাকে বললেন না। 29, বলেন 29 দিয়ে মড করলে কত আসে? 354 কে 29 দিয়ে মড করলে কত আসে বলেন? যাদের বলেন, 354 কে 29, 354, 6 আসে। এটা হচ্ছে হ্যাশ ভ্যালু। ঠিক আছে, আমরা মড পার্টটা ভুলে গেছি। আচ্ছা, তাহলে এখানে কত আসবে 479, এটাকে মড করতে হবে এবার 29 দিয়ে। চলেন করি, 479 মড করবো 29 দিয়ে, কত আসে? 15 আসে। ভুল হলে বললেন, 15 আসে। এটা এটা হচ্ছে হ্যাশ ভ্যালু I=0 জন্য, হ্যাঁ। এটা, সরি সরি, আমি মডটা ভুলে গেছি, তাহলে করতে চাই। এখানে দেখেন I=1 এর জন্য, তাহলে I=1 কি করতে হবে, এটাকে মড করতে হবে 29 দিয়ে, যেটা আসবে সেটা এখানে লিখবেন, ঠিক আছে। আর আপনার তাহলে এই হ্যাশ ভ্যালু, রোলিং হ্যাশটা কি হবে, এই যে এই এই পুরাটার সাথে ফাইনালি মড করতে হবে 29 দিয়ে। ঠিক আছে, এটা হবে রোলিং হ্যাশ। ওকে। সো আপনাকে যেহেতু রোলিং হ্যাশ ইউজ করতে বলে না, আপনি চাইলে প্রত্যেকবার এই ফর্মুলাটা ইউজ করে করতে পারেন, এই যে এই ফর্মুলাটা ইউজ করে করতে পারেন, কোনো সমস্যা নাই। রোলিং হ্যাশটা যদি চায় তাহলে রোলিং হ্যাশ ইউজ করতে হবে। আরেকটা কোশ্চেনে আসছে, আরেকটা সেমিস্টারে আসছে, ট্রাইমেস্টারে, সো আমি এখানে দেখাই দিলাম যে রোলিং হ্যাশ হলে আপনি কিভাবে বের করবেন। ঠিক আছে, সো রোলিং হ্যাশ হলে এই যে 1 এর জন্য যেমন রোলিং হ্যাশ ইউজ করছেন, 2 এর জন্য করবেন, 3 এর জন্য করবেন, করে করে বের করবেন। তারপরে কি, আমি আর দেখাইলাম না। ঠিক আছে, এভাবে প্রত্যেকটা I=0, I=1, I=2 প্রত্যেকটার জন্য বের করবেন। হ্যাঁ, প্রত্যেকটার জন্য বের করে যদি আপনার প্যাটার্নের হ্যাশ ভ্যালুর সাথে, প্যাটার্নের হ্যাশ ভ্যালু কত আসছে 6, এই 6 এর সাথে
i=0, i=1, i=2, কোনো একটার হ্যাশ ভ্যালু যদি মিলে যায়। বাই দ্য ওয়ে, এটা যেহেতু করছি, এটা একটু করে দেখি। 268 কে 29 দিয়ে মড করলে কত আসে বলেন তো? 268 মাইনাস 268, 7 আসে। এটাও ম্যাচ করে না একটুর জন্য, এটা 7 আসে। আচ্ছা, ম্যাচ করে না। যদি ম্যাচ করতো, যদি এই হ্যাশ ভ্যালুটা, এই যে হ্যাশ ভ্যালুটা যদি এটার হ্যাশ প্যাটার্নের হ্যাশ ভ্যালুর সাথে যদি ম্যাচ করে, তাহলে আমরা ক্যারেক্টার ম্যাচ করব। ঠিক আছে, প্যাটার্নের ক্যারেক্টারের সাথে ম্যাচ করব। যদি আমাদের এই ক্যারেক্টারের সাথে প্যাটার্নের ক্যারেক্টারটাও ম্যাচ করে, হ্যাশ ভ্যালু ম্যাচ করে, ক্যারেক্টারও ম্যাচ করে, তাহলে ওইটা হবে ভ্যালিড হিটস। ওইটাকে আপনি বলবেন যে এই ইন্ডেক্সটা ভ্যালিড হিটস, যে i=0 ভ্যালিড হিটস বা i=1 ভ্যালিড হিটস, এভাবে বলবেন। ঠিক আছে। আর যদি ধরেন i=1 কত আসছে? 7। যদি 6 আসতো, ফর এক্সাম্পল, যদি 6 আসতো, তাহলে 6 আর 6 ম্যাচ করছে, হ্যাঁ। কিন্তু আপনি EAM আর এটার ক্যারেক্টার কি, UNB, ক্যারেক্টার কি ম্যাচ করতেছে না, ক্যারেক্টার ম্যাচ করতেছে না। তাহলে তখন ওটাকে বলবেন স্পিউরিয়াস, স্পিউরিয়াস হিটস, যে i=1-এ স্পিউরিয়াস হিটস হয়েছে। আমি বুঝাতে পারছি? যদি আর কি ম্যাচ করতো, হ্যাশ ভ্যালু ম্যাচ করেছে কিন্তু ক্যারেক্টার ম্যাচ করে নাই, তাহলে আপনি বলবেন এই ইন্ডেক্সে স্পিউরিয়াস হিটস হয়েছে। আর যদি আপনি এরকম দেখেন যে, যেমন ধরেন i=0-তে আপনার হ্যাশ ভ্যালু ম্যাচ করেছে, ক্যারেক্টারও ম্যাচ করেছে, তাহলে আপনি বলবেন i=0 হচ্ছে ভ্যালিড হিটস। আমি কি বুঝাতে পারছি? আমি দুইটা ক্যালকুলেট করে দেখাইলাম, এভাবে প্রত্যেকটা ক্যালকুলেট করবেন এবং দেখাবেন। আমি কি ক্লিয়ার? জি ম্যাম। কারো কোনো কোশ্চেন আছে? মুছে দিলাম। ওকে, কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, এরপরে আমরা আর ধরে ধরে কোনোগুলা দেখবো না, আমরা একটা একটা কোশ্চেন ধরে ধরে সলভ করলাম। বাকিগুলো আমরা এমনি মুখে ডিসকাস করব, মুখে ডিসকাস করলেই বুঝবেন আপনি। আরেকটা আরেকটা কোশ্চেন মুখে একটু ডিসকাস করি, তারপরে আমরা শেষ করে দিব। ম্যাম, আমাদের লাস্ট সেটের 2 নাম্বার যে কোশ্চেনটা ছিল না, ওইটার হ্যাঁ, ফার্স্টের স্টার্টিং এর যে কিটা, ওইটা নিয়ে একটু কনফিউশন আছে, ওটা একটু তা- ক্লিয়ার করে দিন। ঠিক আছে, তাহলে আমাকে একটু মনে করাই দিন, হ্যাঁ, এটার পরে। ওকে, ডান। এটা ডান। ম্যাম, হ্যাঁ একটু বলেন। কথা বলি। হ্যাঁ হ্যাঁ, শিওর, ম্যাম, বলেন। আসলে আমার আমার কারেন্টটা চলে গেছে তো, আর আমার ল্যাপটপে চার্জ নেই। আমি কি বের হয়ে যেতে পারি? হ্যাঁ, আপনি আইডিটা দিয়ে চলে যান। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। আমরা যেহেতু কিছু লিখছি না, একটু একটু আমরা জাস্ট এক্সপ্লেইন করি, দেখেন। অ্যাপ্লাই প্রিন্স অ্যালগোরিদম টু ফাইন্ড দ্য ম্যাক্সিমাম স্প্যানিং ট্রি অন দ্য ফলোইং গ্রাফ এন্ড ক্যালকুলেট ইটস টোটাল ওয়েট। এবার আপনাকে ম্যাক্সিমাম স্প্যানিং ট্রি বের করতে বলছে, বাট ইউজিং হোয়াট? প্রিমস অ্যালগোরিদম। হ্যাঁ, তাহলে আপনার অ্যালগোরিদম কোথায় চেঞ্জ করবেন? এই হচ্ছে আমাদের প্রিমস অ্যালগোরিদম। এখানে আমরা এক্সট্রাক্ট মিন করি, অলওয়েজ মিনটাকে এক্সট্রাক্ট করি, এবং এটাই কিন্তু আমাকে ফাইনালি ট্রি ড্র করতে হেল্প করে, যদি আপনার অ্যালগোরিদমটা দেখেন আপনি। সো আমরা এখানে মিন এক্সট্রাক্ট না করে, এভরি টাইম আমরা যখনই এই লুপে ঢুকবো, আমরা ম্যাক্স এক্সট্রাক্ট করব। আমি কি বুঝাতে পারছি? ম্যাক্স এক্সট্রাক্ট জি করব, ম্যাম। বাকিগুলা সব সেম। ঠিক আছে। ও, বাই দ্য ওয়ে, ম্যাম বাই দ্য ওয়ে, এখানে একটা কম্পারিজন আছে, তাই না? আগের কি থেকে যদি ছোট হয়, হ্যাঁ, আগের কি থেকে যদি ছোট হয়, আমরা তো এখানে ম্যাক্সিমাম চাচ্ছি। এখানে এই যে দেখেন, ইনিশিয়ালি আমরা ইনফিনিটি অ্যাসাইন করছি, ইনফিনিটি আমরা অ্যাসাইন করবো না, নেগেটিভ ইনফিনিটি অ্যাসাইন। আচ্ছা, আর এখানে আমরা ম্যাক্সিমাম নিব না, মিনিমাম মিন ছোট নিব না, গ্রেটার দেন নিব। সো এই তিনটা চেঞ্জ করে আপনি একটু করে দেখেন যে ঠিক আসে কিনা। এই তিনটার চেঞ্জ করলেই করা লাগবে, না হলে করা লাগবে না। আমি বুঝাতে পারছি? এটা একটু করে দেখেন। মিন এক্সট্রাক্ট আমি করে দেখি নাই, হ্যাঁ, এটা একটু করে দেখেন। মিন এক্সট্রাক্ট না করে ম্যাক্স এক্সট্রাক্ট করে দেখেন। আর এখানে হচ্ছে গেটার লেস দেন না করে গেটার দেন করেন। আর এখানে নেগেটিভ ইনফিনিটি ইনিশিয়ালি অ্যাসাইন করেন। এই তিনটা চেঞ্জ করে একবার পড়ে দেখেন ঠিক আসে কিনা। ঠিক আসার কথা। যদি ঠিক না আসে, তাহলে আপনি একটু চেঞ্জ করে নেন, যে এখানে গেটার দেন না, লেস দেন করেই হচ্ছে কিনা। উম, আর এখানে লেস দেন করলে এখানে আবার ইনফিনিটি দিতে হবে। ঠিক আছে, এখানে মিন এক্সট্রাক্ট না করে, ম্যাক্স এক্সট্রাক্ট না করে কি মিন এক্সট্রাক্ট করে হচ্ছে কিনা। সো এগুলো একটু রিশাফেল করে চেক করে নেন যে কোনটাতে কারেক্ট আসতেছে। ঠিক আছে, বাট আমি ফার্স্ট যেটা বললাম সেটাতেই কারেক্ট আসার কথা। বুঝতে পারছি? বাট চেঞ্জ হলে এই তিনটার জায়গায় যে কোনো এক জায়গায় চেঞ্জ হবে, না হলে হবে না।
এটা একটু করে দেখি, আমি করে দেখি নাই, হ্যাঁ করে দেখি। আচ্ছা, গিভেন অ্যান আনডিরেক্টেড গ্রাফ উইথ 50, এটা কিন্তু সেম আগের কোশ্চেনটা। 50টা ভার্টেক্স আছে, 200টা এজ আছে, আপনি কোন অ্যালগোরিদম চুজ করবেন, প্রিমস অর ক্রুসকাল? সেম কোশ্চেন আসছে, প্রিমস ইউজ করবে, রাইট? ওকে। গিভেন এ কানেক্টেড আনডিরেক্ট, সেম কোশ্চেন আসবে না, এবারও আসবে না। ঠিক আছে, এটা এক্সপেক্ট করেন না, এসব সেম কোশ্চেন টোশ্চেন আসবে না। সিমিলার কোশ্চেন আসতে পারে, আই এম নট শিওর আসছে কিনা, এগুলো থেকে আইডিয়া নিতে পারেন, বাট এরকম হুবহু কোশ্চেন তো জীবনেও আসবে না। সেম আছে না? হ্যাঁ, কোশ্চেন প্যাটার্ন সেম না? কোশ্চেন প্যাটার্ন সেম আসতে পারে, টিচার চেঞ্জ হয়েছে, প্যাটার্ন চেঞ্জ হতে পারে। ঠিক আছে, এখানে কমপ্লেন করার কিছু নাই। আপনি প্রিভিয়াস কোশ্চেন সলভ করতেছেন একটা আইডিয়া নেওয়ার জন্য, বা আপনার থিঙ্কিং স্কিলটাকে বাড়ানোর জন্য, যে আপনি যে থিঙ্ক করতে শিখতেছেন, ঠিক আছে, এটাকে বাড়ানোর জন্য আপনি কোশ্চেন সলভ করছেন। তার মানে এই না যে প্যাটার্ন সেম আসবে। নো, প্যাটার্ন সেম না আসবে না, না আসতে পারে, এখানে কমপ্লেন করার কিছু নাই, কিন্তু হচ্ছে আপনার সিলেবাসের বাইরে আসবে না, এটা হচ্ছে সোজা কথা। সিলেবাসের বাইরে আসলে আপনি কমপ্লেন করবেন, কিন্তু সিলেবাসের বাইরে না আসলে নো কমপ্লেন। বুঝতে পারছি? আমরা প্রিভিয়াস কোশ্চেন সলভ করি জাস্ট ফর, মানে আপনি গেটিং আইডিয়াস যে কিরকম কোশ্চেন আসে, ব্রেনটাকে একটু শার্প করছেন, এই, তাছাড়া কিছু। ওকে। আচ্ছা, গিভেন এ কানেক্টেড, আর আর এরকম হুবহু তো আসবেই না, জীবনেও আসবে না, এটা অনেকটা সিমিলার হয়ে গেছে। গিভেন এ কানেক্টেড আনডিরেক্টেড গ্রাফ উইথ 6 ভার্টিসেস এন্ড 10 এজেস, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ এজ? আচ্ছা, এটা এটা বলেন তো, অ্যান্সার বলেন। একটা কানেক্টেড আনডিরেক্টেড গ্রাফ আছে, 6টা ভার্টেক্স আছে, 10টা এজ আছে, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ এজেস দ্যাট ক্যান বি ইনক্লুডেড ইন এ মিনিমাম স্প্যানিং ট্রি? এই 10টা এজের মধ্যে ফাইভ। কয়েক, ভেরি ম্যাম গুড, 5 ম্যাম। ভেরি ভেরি গুড, 5। কারণ আমাদের কি লাগে, V-1, রাইট? যতগুলো ভার্টেক্স তার থেকে একটা কম এজ লাগে, তাইলে আমরা মিনিমাম স্প্যানিং ট্রি ড্র করতে পারবো। ভেরি গুড। ওকে, ডান। এটা কি বলছে? ড্র দ্য রেজাল্টেন্ট ফরেস্ট আফটার কলিং ইউনিয়ন 5, 6. After that, draw the resultant forest again after calling find set 1 on the disjoint set of the following figure. You must use the union rank and path compression heuristic. পারবো না আমরা? 5 আর 6 ইউনিয়ন করতে বলছে, 5 এখানে আছে, 6 এখানে আছে। সো এটার রিপ্রেজেন্টেটিভ কে 4, এটার রিপ্রেজেন্টেটিভ 5। কার র্যাঙ্ক বেশি? 4 এর র্যাঙ্ক বেশি, তাহলে 5 পয়েন্ট করবে 4 কে। শেষ। ফাইন্ড সেট অফ 1 করতে বলছে। ম্যাম ফাইন্ড সেট এখানে অফ, পাথ কম্প্রেশন করা লাগবে না? অবশ্যই করা লাগবে। আপনি যখনই ফাইন্ড সেটটা মাঝখানে করতে যাবেন, তখনই পাথ কম্প্রেশন করতে হবে। বাই, কারণ ইউনিয়নের মধ্যেই ফাইন্ড সেট আছে। বাই দ্য ওয়ে, আমি মনে হয় একটা জিনিস স্কিপ করছি। আমি যখন আমার কোশ্চেনে ইউনিয়ন করেছি, তখন কি পাথ কম্প্রেশন করছিলাম? জি ম্যাম। আমার মনে পড়তেছে না একটা করছি। কোশ্চেন সলভ করছিলেন আপনি। একটু আগে যে কোশ্চেন সলভ করলাম, হ্যাঁ, ওইখানে ইউনিয়ন অপারেশন করতে যায় যে ফাইন্ড সেটটা করছি, হ্যাঁ, ওই ফাইন্ড সেটের ভিতরে কিন্তু পাথ কম্প্রেশন হবে। পথে যা যা পাবে সব কিন্তু, মানে ট্রির চেহারা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওফ, হ্যাঁ, এটা করা স্কিপ, হয়েছে ম্যাম। স্কিপ না না, করলাম কিনা? করা হয়েছিল। করা হয়েছে? আচ্ছা, এনিওয়ে, না হ্যাঁ। করলে আপনি করে নিয়েন। হ্যাঁ, আমি অনেক কিছু মেবি স্কিপ করে ফেলছি। ফাইন সেটে যে করছি এটা আমার মনে আছে, ফাইন সেটটা আলাদা করে দেখাইছি এটা মনে আছে আমার, বাট ইউনিয়নের ভিতরে পাথ কম্প্রেশন করছি কিনা এটা মনে নাই। কারণ আমাদের ইউনিয়নের যে সুডোকোডটা আছে, খেয়াল করেন, আহ কিসের মধ্যে পড়ে এটা? ডিসজয়েন্ট সেট না? এটা, এই যে খেয়াল করেন, ইউনিয়নের মধ্যে আপনার কিন্তু এক্স এর জন্য ফাইন্ড সেট, ওয়াই এর জন্য ফাইন্ড সেট কল করছেন, তাই না? তাহলে এই যে এক্স এর ফাইন্ড সেট যখন করবেন, তখন এর পথে পথে যা পাবেন সেগুলা কিন্তু পয়েন্ট করবে, ট্রির চেহারা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আবার ওয়াই এর পথে যারা যারা পাবে তাদের চেহারা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, ওরা কিন্তু সবাই ইসেকে, ইকে পয়েন্ট করবে, বলেন। এটা ভিডিও দেখে নিন, তাহলেও বুঝবেন। এটা তো একটা এক্সাম্পল আমি দেখাইছি ক্লাসে, সো আপনার হোপফুলি আপনাদের প্রবলেম হবে না, যদি আমি ভুল করেও থাকি প্রবলেম হবে না। সো ওয়াই এর জন্য যখন ফাইন্ড সেট করবেন, তখন আপনি ওয়াই পথে পথে যা পাবেন সবাই হচ্ছে প্যারেন্ট রিপ্রেজেন্টেটিভকে পয়েন্ট করবে। দেন হচ্ছে লিঙ্ক, দেন লিঙ্ক, এই যে দুইটা রিপ্রেজেন্টেটিভের র্যাঙ্ক কম্পেয়ার করব, তারপরে এক্স ওয়াই কে পয়েন্ট করবে অথবা ওয়াই এক্স কে পয়েন্ট করবে, যে কোনো একটা। দেন হচ্ছে লিঙ্ক। আমি বুঝতে পারছি? এটা যদি, এই পার্টটা যদি নাও করি, ফাইন সেট করার সময় আমি মেবি জাস্ট রিটার্ন করছি, এই পাথ কম্প্রেশনটা করছি কিনা আমার মনে নাই। বলতেছেন করছি, বাট যদি না করে থাকি তাহলে করে নেবেন, তাহলে ট্রি চেহারা কিন্তু একটু চেঞ্জ হয়ে যেতে পারে। ওকে, বাট আপনাদের প্রবলেম হবে না, কারণ এটার একটা এক্সাম্পল আমি অলরেডি সলভ করাইছি ক্লাসে। সো ওইটার ভিডিও আছে, ওইখানে কোনো ভুল হয় নাই। ঠিক আছে, সো ওইটা দেখলে আপনি বুঝবেন যে আপনার ভুলটা কোথায় হয়েছে, যদি ভুল করে থাকি তো। হ্যাঁ, এনিওয়ে, এটা লাগবে, লাগবে না তো, তাই না?
Using disjointed data structure, determine whether node C and node F are in the same connected component. বলেন তো নোড সি আর নোড এফ যে সেম কানেক্টেড কম্পোনেন্ট কিনা এটা কিভাবে চেক করব? ডিসজয়েন্ট সেটে কি করতে ফাইন্ড হবে? সেট। ভেরি গুড। সি এর জন্য ফাইন্ড সেট করব, এফ এর জন্য ফাইন্ড সেট করব। সো দুইজনের রিপ্রেজেন্টেটিভ যদি সেম হয় তার মানে ওরা সেম কম্পোনেন্ট, দুইজনের রিপ্রেজেন্টেটিভ যদি সেম না হয় তাহলে ওরা সেম কম্পোনেন্ট না। আপনার এক্সপ্লেনেশনটা হবে এভাবে, ঠিক আছে? তাহলে সি এর জন্য ফাইন্ড সেট, সি এর জন্য ফাইন্ড সেট করলে ও আপনাকে কি রিটার্ন করবে? যেদিক দিয়ে যান, আহ, না, এ রিটার্ন করবে। টিটা একটু জঘন্য ভাবে আসছে আসলে। সি এর প্যারেন্ট বি, বি এর প্যারেন্ট এ, এখানে নিজেকে পয়েন্ট করে নাই, ঠিক আছে? একটু জঘন্য ভাবে আঁকছে। ওকে। মেবি কোশ্চেনে কারেকশন দিয়ে দিছিল কিনা আমি জানি না। ফাইনালের কোশ্চেনে অনেক সময় কারেকশন দেয় না, যেমন এখানে কে নিজেকে পয়েন্ট করছে এটা কিন্তু বলে নাই, তাই না? বাট যা মনে হচ্ছে দেখে এটা হচ্ছে প্যারেন্ট রিপ্রেজেন্টেটিভ, এ হচ্ছে রিপ্রেজেন্টেটিভ, ই হচ্ছে রিপ্রেজেন্টেটিভ, এখানে এইচ রিপ্রেজেন্টেটিভ, এখানে জে রিপ্রেজেন্টেটিভ, দেখে এরকম মনে হচ্ছে। তাহলে সি এর ফাইন্ড সেট করলে আসলে আপনাকে এ দিবে, আর এফ এর ফাইন্ড সেট করলে ই দিবে। এখানে ব্যাপারটা কি, যে আপনি সি এর জন্য এ ধরেন আর বি ধরেন, দুইজনের রিপ্রেজেন্টেটিভ কিন্তু আলাদা আসবে। আলাদা আসবে না, কারণ ওরা তো ডিফারেন্ট ট্রিতে। আমি কি বুঝতে পারছি? এই জন্যই আসলে এটা ম্যাটার করে না। ধরেন এখানে যদি ট্রিটা কারেক্টও না হয় তাহলেও ম্যাটার করে না, কারণ আপনি সি এর প্যারেন্ট এ মানে এই ট্রি রিপ্রেজেন্টেটিভ আপনি যাকেই ধরেন না কেন, আপনি ধরেন ধরে নিলেন, ধরেন এই ট্রি রিপ্রেজেন্টেটিভ ধরে নিলেন বি, এই ট্রি রিপ্রেজেন্টেটিভ ধরে নিলেন ই, ইচ্ছা আপনার, ম্যাটার করে না। এই ট্রি রিপ্রেজেন্টেটিভ ধরে নিলেন এইচ, আপনি যেটা ধরে নিবেন, তাহলে সি এর রিপ্রেজেন্টেটিভ কি ওইটাই তো পাবেন, বি পাবেন। এফ এর রিপ্রেজেন্টেটিভ কি বি পাবেন? এটা কি সম্ভব? না। আপনি এই ট্রির জন্য যেটা রিপ্রেজেন্টেটিভ ধরে নিবেন আপনি সেটা পাবেন, ঠিক আছে? সো আপনি যখন সি আর এফ এর জন্য ফাইন সেট করবেন, সো কোনোভাবেই এদের রিপ্রেজেন্টেটিভ সেম হবে না, কোনোভাবেই হবে না, আপনি যেভাবেই ধরেন না কেন কোনোভাবেই হবে না, কারণ দুইটা ডিফারেন্ট ট্রিতে আছে। আমি কি বুঝতে পেরেছি? সো অ্যাকচুয়ালি হুম। কোশ্চেনে ভুল নাই। সো এটা আপনার একটু ব্রেন খাটায় ইউজ করতে হবে, ঠিক আছে? সো ওকে, কোশ্চেন ঠিক আছে। Suppose you are asked to utilize a disjoint set data structure to implement Kruskal's algorithm to find MST from a given graph. Explain with an example how disjoint set data structure would help you to perform the following operations: joining two trees in the forest and detecting a cycle. এই কোশ্চেন বুঝছেন? আমি একটু দ্রুত পড়ছি। Suppose you are asked to utilize a disjointed data structure to implement Kruskal algorithm to find MST from a given graph. So, Kruskal algorithm apply আমরা কেন করি? MST find out করার জন্য from a graph, right? এবং এই Kruskal algorithmটা ইমপ্লিমেন্ট করতে আমরা disjointed data structure যদি ইউজ করি, তাহলে disjointed data structure আপনাকে কিভাবে হেল্প করছে to perform the following operations, ঠিক আছে? এবং আমরা ক্রুসকালের যে অ্যালগোরিদমটা শিখেছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি ডিসজয়েন্টেড ডেটা স্ট্রাকচার ইউজ করেই শিখেছি, রাইট? এখানে যদিও বলেছে সাপোজ ধরে নিতে বলছে, কিন্তু আমরা কিন্তু শিখছি ওইটাই, ক্রুসকাল অ্যালগোরিদমকে কিভাবে ডিসজয়েন্টেড ডেটা স্ট্রাকচার দিয়ে ইমপ্লিমেন্ট করা হয় সেটাই শিখছি। সো এখানে আপনাকে বলেছে হাউ ডিসজয়েন্টেড ডেটা স্ট্রাকচার উড হেল্প ইউ টু পারফর্ম দ্য ফলোইং অপারেশনস, এই দুটো অপারেশনস পারফর্ম করতে আপনাকে কিভাবে হেল্প করছে। সো প্রথম, জয়নিং টু ট্রিস ইন দ্য ফরেস্ট, ফরেস্টের দুইটা ট্রিকে জয়েন করতে কিভাবে হেল্প করছে। আর দ্বিতীয়টা হচ্ছে ডিটেক্টিং এ সাইকেল, সাইকেল ডিটেক্ট করতে কিভাবে হেল্প করছে। এই দুইটা দুইটা কাজ। এটা অ্যান্সার করতে গেলে অবশ্যই আপনার অ্যালগোরিদমটা জানতে হবে, অ্যালগোরিদম না জানলে আপনি এটা অ্যান্সার করতে পারবেন না। সো খেয়াল করেন, ফার্স্ট ফার্স্ট কি বলছে? জয়নিং টু ট্রিস, দুইটা ট্রি জয়েন করতে ডিসজয়েন্ট সেটের কোন অপারেশন লাগে বলেন তো, এমনি মুখে বলেন তো, পরে আমরা ইউনিয়ন ম্যাম। ইউনিয়ন, ভেরি গুড। সেটার জন্য অ্যালগোরিদম জানারও দরকার নেই। সো এই যে খেয়াল করেন, এই যে ইউনিয়ন অফ ইউভি, এটা অ্যাকচুয়ালি দুইটা ট্রিকে আপনার জয়েন করতে হেল্প করে, তাই না? আচ্ছা, তারপরে বলেছে ডিটেক্টিং এ সাইকেল, সাইকেল ডিটেকশনে কোথায় হেল্প করে? সো আমরা কিন্তু ক্রুসকাল ম্যাম যখন ফাইন্ডস। ভেরি গুড, আমরা যখন ক্রুসকাল অ্যাপ্লাই করেছি তখন কিন্তু আমরা মুখে মুখে বলেছি যে সাইকেল হলে ওই এজটা নিবেন না, বাট এটা আমরা অ্যালগোরিদমে কিভাবে করি? এই লাইনটাতে করি, এই লাইনটাতে ফাইন সেট অফ ইউ অ্যান্ড ফাইন সেট অফ ভি, প্রত্যেকটা এজের জন্য আমরা এটা চেক করি যে ইউ আর ভি সেম সেটে আছে কিনা। ইউ এর ফাইন সেট আমাকে কি দিবে? ইউ এর রিপ্রেজেন্টেটিভ।
ভি এর ফাইন সেট, ভি এর রিপ্রেজেন্টেটিভ। দুইজনের রিপ্রেজেন্টেটিভ সমান হওয়া যাবে না। দুইজনের রিপ্রেজেন্টেটিভ যদি সমান হয় তার মানে ওরা অলরেডি সেম ট্রিতে আছে। তাহলে ওদেরকে যদি আপনি ইউনিয়ন করেন তাহলেই সাইকেল হয়ে যাবে। সো এই লাইনটা আপনাকে হেল্প করতেছে সাইকেলটাকে ডিটেক্ট করতে। এটা কি দেখানো দরকার আছে? যেমন আমি একটু বলি। ম্যাম, ধর, বলেন। ম্যাম আমাদের কি কোনো সুডোকোড আসবে? এই যে সুডোকোড, আপনি সুডোকোডটাকে ইউজ করছেন। এই সুডোকোডটা না পারলে আপনি কি অ্যান্সার করতে পারতেন? বলেন। কি আসবে লাইক কোশ্চেনে ডিরেক্টলি? আসতেই পারে, আমি কিভাবে বলবো? আশা তো মানা না, কিন্তু সুডোকোডের ইউজ কিন্তু অনেক হচ্ছে, হচ্ছে না বলেন? আপনি যখন পাথ কম্প্রেশন করছেন, ইউনিয়ন বাই র্যাঙ্ক করছেন, তখন সুডোকোড লাগছে। ক্রুসকাল করছেন, সুডোকোড লাগছে। প্রিমস করছেন, সুডোকোড লাগছে। সুডোকোড কিন্তু লাগে। সো আপনার সুডোকোড পড়া উচিত। আমি একবারও বলবো না যে পড়েন না, কারণ আপনাকে অনেক কিছুতে হেল্প করতেছে সুডোকোড। আচ্ছা, তারপরে খেয়াল করেন, এস ফাইন সেট অফ ইউ, ফাইন সেট অফ ভি। এখন মনে করেন যে আপনি এই পার্টটাই খেয়াল করেন। এই পার্টটা, এই পার্টের মনে করেন 8 আর 14 আপনি নিয়ে নিছেন ফর এক্সাম্পল। হ্যাঁ, 8 আর 14 নিয়ে নিছেন। এখন ধরেন এই এজটার জন্য চেক করছেন। এই এজের এইটা আর এইটা যখন আপনি ফাইন সেট কল করবেন, এইটা আর এইটা কি সেম সেট আছে না অলরেডি? কারণ 8 আর 14 নিছেন তো, 8 আর 14 নিছেন তো। সো এইটাও এই ট্রিতে, এই ভার্টেক্সও এই ট্রিতে, সো দুইটা সেম ট্রিতে। সো এদেরকে যদি আপনি কানেক্ট করেন তাহলে এই সাইকেল হয়ে যাবে। এটা কি আমাকে ধরে ধরে বুঝাইতে হবে নাকি বুঝছেন? একে বুঝাইতে হবে যেটা কিভাবে সাইকেল জেনারেট করছে। পিডিএফটা হচ্ছে তো, সবাই কেটে দিস। এই শোনা যাচ্ছে? শেষ হয়ে যাবে মনে হয় মিটিং, 22 বেজে গেছে। জি ম্যাম, শোনা যাচ্ছে ম্যাম। এটা এটা কে একে দেখাবো? না ম্যাম, লাগবে না। পারবেন না? বাকিরা বলেন, লাগলে আমি একে দেখাবো। আচ্ছা, সো লাইনটা হবে এটা, হ্যাঁ লাইনটা হবে এটা, এই যে এই লাইনটা আপনাকে হেল্প করছে। ঠিক আছে? আচ্ছা, এটা খেয়াল করেন। ইফ ইউ ইনক্রিজ, তাহলে আরেকবার জয়েন করেন, হ্যাঁ, এই যে যাদের প্রবলেম আছে। নেক্সট নেক্সট ওয়ার্ডে আমরা ওইটা ওইটা দেখবো না, আপনাদের প্রবলেম, আমি আর কোশ্চেনে যাচ্ছি না। ঠিক আছে? ইফ মোটামুটি আমার মনে হয় আমাদের আইডিয়া হয়েছে। If we increase the weights of every age in a graph by the same amount, does the shortest path change? Justify your answer by showing an example. এটা কিন্তু আমি পড়াইছি। If we increase the weights of every age in a graph by the same amount, same amount এ যদি ইনক্রিজ করি, এটা কোনটা বলে? কোন স্লাইডটা? এই যে এই স্লাইডটা, এই স্লাইডের যে এক্সপ্লেনেশনটা আমি দিছিলাম, ওই এক্সপ্লেনেশনটা দেখে নিয়েন ভিডিওতে। এটাই অ্যান্সার। ওকে, আচ্ছা। Apply Dijkstra algorithm to find the shortest path from source node A to every node in the following graph. এটা তো ডিরেক্ট কোশ্চেন করছে, Dijkstra অ্যাপ্লাই করতে বলছে। ঠিক আছে? Every connected directed acyclic graph has exactly one topological ordering. True or false? Design a graph G with exactly 4 vertices that justify your reasoning. এই বলেন, ট্রু or false? একটা ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফের একটাই কি টপোলজিক্যাল অর্ডারিং থাকে? হ্যাঁ, না এক্সাক্ট ম্যাম। না, এটা ফলস। আপনাকে এটা প্রমাণ করতে বলছে। ড্র এ গ্রাফ জি উইথ এক্স্যাক্টলি 4 ভার্টিসেস দ্যাট জাস্টিফাই ইউর রিজনিং। আপনি যে বললেন যে ফলস, এটা প্রমাণ করতে হবে, 4টা ভার্টিসেস ইউজ করতে বলছে। ঠিক আছে? তো আমরা একটা ছোটখাটো এক্সাম্পল দিই 4টা ভার্টেক্স দিয়ে। ধরেন এ বি কে পয়েন্ট করছে, সি ডি কে পয়েন্ট করছে, শেষ। 4টা ভার্টেক্স। এটার যদি আপনি টপোলজিক্যাল অর্ডার করেন, এ আর সি এর ডিগ্রি কত? 0। আর বি আর ডি এর ডিগ্রি কত? এটা ডিগ্রি 0, এটা ডিগ্রি 0, এটা 1, এটা 1। সো আপনার এ না করলে আপনি বি করতে পারবেন না, সি না করলে ডি করতে পারবেন না, কিন্তু এ আর সি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। আর এ আর সি যে কোনো একটা করলেই আপনি বি আর ডি করতে পারবেন। এ করলে বি করতে পারবেন, তারপরে সি করলে ডি করতে পারবেন, তাই না? তাহলে এ জি বি ম্যাম। সি ডি অলরেডি দুইটা পেয়ে গেছি টপোলজিক্যাল অর্ডার। আপনি এ অর্ডার করলেও হবে, এ অর্ডার করলেও হবে। আবার ধরেন আপনি এ করছেন আগে, সি করছেন আগে, তারপরে বিডি করছেন, সমস্যা আছে?
সমস্যা নাই। আবার ধরেন আপনি এ করছেন আগে, সি করছেন আগে, তারপরে ডি করছেন, তারপরে বি করছেন, সমস্যা আছে? আপনি আগে সি করছেন, তারপরে এ করছেন, তারপরে ডি বি করছেন, সমস্যা আছে? সি এ করছেন, বি ডি করছেন, সমস্যা আছে? জাস্ট এটা মাথায় রাখতে মতো করতে পারবো শুরুতেই, সি ইচ্ছা মতো করতে পারবো, এ না করলে বি করতে পারবো না, সি না করলে ডি করতে পারবো না, দ্যাটস ইট। তাহলে দেখেন এই চারটা ভার্টেক্স নিয়ে আমি কতগুলো টপোলজিক্যাল অর্ডার পেয়ে গেছি। 1 2 3 4 5 6, ছয়টা অলরেডি পেয়ে গেছি। এই বুঝছি, এটা যে ফলস। জি ম্যাম। ওকে, এগুলো যখন আবার পড়বেন তখন দেখবেন, তারপরে এই ভিডিওটা আবার দেখবেন। ওকে, আচ্ছা। ম্যাম, হ্যাঁ বলেন। এই ম্যাম গ্রাফ থেকে কত মার্কের আসবে? 10 মার্ক। গ্রাফ থেকে? এই গ্রাফ তো অনেকগুলা। আচ্ছা আমি একটু বলে দিই। প্রিন্স ক্রুস্কাল থেকে কত আসছে মনে নাই। ধরেন 7 8 10 এরকম আসছে আর কি, এক একটা কোশ্চেনের মার্ক। হ্যাঁ ধরেন প্রিন্স ক্রুস্কাল থেকে হয়তো 7 আসছে, হয়তো। ব্রিজ জয়েন্ট সেট থেকে ধরেন 8 আসছে, হয়তো। তারপরে এই যে ডাইক্সটা শর্ট স্পাথ, বিএফএস ডিএফএস, এগুলা থেকে 10 আসছে। স্ট্রিং ম্যাচিং ম্যাচিং থেকে, রবিন কার্ভ থেকে মনে করেন 7 অথবা 8 আসছে। এখান থেকে 8 আসছে হয়তো, হ্যাশ হ্যাশ থেকে 8 আসছে, এরকম। বুঝতে পারছি? এরকম প্রত্যেকটা টপিক থেকে এরকম এরকম আসছে। প্রিভিয়াস আপনি কয়েকটা ইয়া দেখলেই বুঝতে পারবেন কি আসছে। ঠিক আছে, প্রিভিয়াস যে কয়টা কোশ্চেন দিছি আমি, ওই কোশ্চেন গুলো একটু দেখেন। আপনি কি দিছি আমি কোশ্চেন, বাই দ্য ওয়ে? ফাইনাল কোশ্চেন দিছি না? ওই কোশ্চেন গুলোতে দেখেন যে, অ্যাসাইনমেন্ট দিছে। কোশ্চেন গুলোতে দেখেন, অ্যাসাইনমেন্ট ছাড়া দেইনি, অ্যাসাইনমেন্ট তো দুইটা দিছি। কোশ্চেন গুলোতে দেখেন যে আপনার হচ্ছে কোন কোন টপিক থেকে কত মার্ক করে আসছে, দেখবেন ওই প্যাটার্নটাই ফলো হয়েছে, কাছাকাছি প্যাটার্ন ফলো হয়েছে। বুঝতে পারছি, 7 8 10 এরকম। ওকে, আচ্ছা। The Bellman-Ford algorithm tries to relax average in each iteration. If there are n vertices, explain why the algorithm requires n minus 1 iterations to correctly calculate the length. Tries to relax average in each iteration. If there are n vertices, explain why the algorithm requires n minus 1 iterations to correctly calculate the length of all shortest paths in the graph. এটা এটা বুঝছেন? বেলম্যান ফোর্ড অ্যালগোরিদম প্রত্যেকটা এজ কে রিল্যাক্স করে, তাই না, প্রত্যেকটা ইটারেশনে। ইফ দেয়ার আর n vertices, তাহলে explain why the algorithm requires n minus 1 iteration to correctly calculate the lengths of all shortest path. মনে আছে n vertices থাকলে n minus 1 iteration দরকার ছিল আমাদের। ঠিক আছে, এত কি আসছে এখানে, 20টা। কত আইডিয়া আসছে? হ্যাঁ n minus 1টা দরকার, তাই না? শোনা যাচ্ছে না? আচ্ছা, টাইম নাই মনে হয় আর বেশি, কত আছে, কতক্ষণ আছে? জি ম্যাম, 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, বন্ধ হবে। ও আচ্ছা, পারবেন না বাকিগুলা? এগুলা সব সিমিলারই বুঝছেন, দেখবেন যে এগুলা দেখানো লাগবে না। এটা তো অলরেডি দেখেছি, এটা ইজি, এটা পড়লে এটা আমি অলরেডি ম্যাম, দেখেছি আরো কি ইউজিং লিঙ্ক দিবেন? মানে জয়েন ইউজিং আবার ক্লাস হবে? হ্যাঁ আরেকটা ক্লাস হোক, কারণ কার জন্য প্রবলেম আছে ওই প্রবলেমটা সলভ করে আমরা শেষ করে দিব। ঠিক আছে, ইউজিং দ্য রোলিং হ্যাশ ফাংশন। আচ্ছা আমি চ্যাটের একটা স্ক্রিনশট নিয়ে নিই। টাইম শেষ। এত কেন ম্যাম আমি লিখিনি। সবাই লিখতেছেন? আমি এমনি ভিডিও নিয়ে নিচ্ছি, রেকর্ডিং, মানে এতজনের স্ক্রিনশট নেওয়া সম্ভব না। ভিডিওতে থাকুক, ঠিক আছে। ম্যাম ওকে, তাহলে ম্যানুয়ালি নিবেন না আজকে?